আচ্ছা, আপনার মাঝে মাঝে পালিয়ে যেতে ইচ্ছে করে না? রাস্তার জ্যাম, প্যাচপ্যাচে বৃষ্টি, খিটখিটে বস সব কিছু ছেড়ে এমন কোথাও চলে যেতে যেখানে সব সময় নরম তুলোর মতো তুষারপাত হয়, যেখানে গোটা পৃথিবীটা নরম সবুজ ঘাসে মোড়া, যেখানে প্রকৃতির নিয়মের কড়াকড়ি ও শিথিল, সেখানে কোনো কিছুই একেবারে শেষ হয়ে যায় না, যেখানে একটা মাত্র জোনাকির টিমটিমে আলো রাতের জমাট অন্ধকার দূর করে দিতে পারে। কি করে তো ইচ্ছে? তাহলে চলুন আজকে সেই রকমই একটা জায়গায় পাড়ি দিই আমরা, যেখানে ভয়ানক খাপছাড়া অশৈলী ব্যাপার স্যাপারও ভীষণ স্বাভাবিক। শুনতে থাকুন আমার অর্থাৎ রণদীপ নন্দীর লেখা এক অবাস্তব প্রেমের গল্প, এ শহরে তুমি নেমে এসো। বলিস কি রে ভাই, চোখের সামনে দেখলি? চোখ দুটো ঠিক ক্যারামে স্ট্রাইকারের মতো গোল্লা পাকিয়ে প্রশ্নটা করল দীপু। ভাই মাইরি বলছি ভাই, নিজের চোখে দেখলাম অবিকল সেই মিত্তিরদের বাড়ি মেয়েটা। গলায় যতটা সম্ভব বিশ্বাসযোগ্যতা এনে রুকু বলল, এ কেমন দেখতে ভাই? দেখতে কেমন আবার কি? তুই কি শালা আগে দেখিসনি নাকি? মিত্তিরদের বাড়ি বল পড়লে কেন সবার আগে দৌড় মেরে যেতিস আমি জানতাম না নাকি? এরকম কোমর অব্দি লম্বা চুল, টানা টানা চোখ, কুলোর মতো কান, মুলোর মতো দাঁত। এবার ধরতারি সেসব কেন হতে যাবে? এ না মানে মেয়েটা তো কয়েক মাস হলো মারা গেছে, তাহলে এখন তো মানে আরে ভূত তো কি হয়েছে? সব ভূতেরাই কি কুলোর মতো দাঁত আর মুলোর মতো কান নিয়ে ভয় দেখায়? যত সব। দাঁত না কান। হ্যাঁ না মানে কুলোর মতো কান, তা যাকে সব কথা। মোট কথা ভূতের মতো একেবারেই দেখতে না, তাই তো? একেবারেই নয়, বললাম তো, ঢেউয়ের মতো লম্বা চুল, পটলের মতো টানা টানা চোখ, তানপুরার মতো। দীপু কথা শেষ করতে পারে না। রুকুর জ্বলন্ত দৃষ্টির দিকে তাকিয়ে বাকি কথাটা ঢোক গিলে পেটের ভিতর পুড়ে ফেলে। গল্পের শুরু দিন 3 আগে। ঘড়িতে তখন রাত প্রায় 2টো। রুকুর চোখে ঘুম নেই। কলেজের হোস্টেলে সারা রাত জেগে বাওয়ালি করা বা সিনেমা দেখার অভ্যাসটা এখনো যায়নি। সেমেস্টারের শেষে ছুটি পেয়ে বাড়ি ফিরলেও তাই সারা রাত জেগেই কাটাতে হয়। কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে উঠে পড়ল সে। তার মাথার ওপর তাদের 150 বছরের পুরনো বাড়ির কড়িবর্গার ছাদ, পায়ের নিচে লাল সিমেন্টের চিড় ধরা মেঝে, চারপাশ ভীষণ নিস্তব্ধ। তারই মাঝে অকস্মাৎ মাথা চাড়া দিয়ে ওঠা কিছু শব্দ যেন সেই নৈশব্দকেই আশকারা দেয়। যেমন দূরে কোথা থেকে ডেকে ওঠা কুকুর, বাইরে লম্বা ডাইনিং রুমের দেওয়ালে ব্রিটিশ গ্র্যান্ডফাদার ক্লকের টিকটিক আওয়াজ, বা হঠাৎ অকারণেই মাঝে মাঝে আটকে ওঠা অদৃশ্য টিকটিকি। রুকু হাত বাড়িয়ে পুল ওভারটা টেনে নিয়ে খিড়কির দরজা খুলে বেরিয়ে আসে। এই বিশাল বাড়ি জুড়ে তাদের 51বর্তী পরিবার এখন ঘুমের অতলে তলিয়ে। শুধু তাদের বাড়ি কেন, রাতের মিশমিশে অন্ধকারে আত্মগোপন করে এক প্রাচীন জাদুকর যেন তার ঐন্দ্রজালিক সম্মোহনী শক্তিতে গোটা পাড়াকে ঘুম পাড়িয়ে রেখেছে। রাস্তার ঠিক মাঝ বরাবর উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল রুকু। নিন্দুকেরা বলবে রাস্তার দুপাশে ফুটপাত জুড়ে জমাট বেঁধে থাকা আলো আঁধারিকে এড়িয়ে চলার জন্যই সে রাস্তার মাঝখান ধরে হাঁটছে, কিন্তু আদপেও তা নয়। ভয় ডর সে বিশেষ পায় না। কিসে ভয় পাবে? চোর ডাকাত, ছ্যা, ভূত। হঠাৎ তার ডান হাতে পটকাদের বাড়ির রোয়াকে আধো অন্ধকারে কি যেন একটা নড়ে ওঠে। সঙ্গে সঙ্গে রুকুর ঘাড়ের কাছে কেমন যেন শিরশির করে ওঠে। চমকে উঠে জোর কদমে সে কয়েক পা এগিয়ে যায়।
ওই নিন্দুকেরা যাকে বলবে দৌড় লাগায়। রুকু তার মানে হাঁটার গতি কমায় বুড়ো বটতলার মোড়ে এসে। মোড়ের মাথায় মিত্তিরদের বিশাল দোতলা বাড়িটা দৈত্যের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কাঠের রেলিং দেওয়া উঁচু রোয়াক, সেগুন কাঠের বিশাল সবুজ দরজা, খড়খড়িওয়ালা 4 পাল্লার জানলা। উল্টো দিকেই ত্রিকোণ ক্লাবের খেলার মাঠ। সেই ছোটবেলা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজ পড়তে চলে যাওয়ার আগ পর্যন্ত এই মাঠেই ক্রিকেট খেলেছে ওরা। বিল্টু, পটকা, মকাই, দীপু, বিলে। তারপর হঠাৎ একদিন ওরা কেমন দুম করে বড় হয়ে গেল। সকাল সন্ধে বল পেটাতে থাকা ছেলেগুলো নিজেদের জীবনে এতই ব্যস্ত হয়ে পড়ল যে যোগাযোগ হয়ে উঠল ক্ষীণ থেকে ক্ষীণতর। সবাই প্রায় বাইরে কলেজ ভর্তি হয়ে পাড়া ছেড়ে চলে গেছে। এখন দেখা হওয়া বলতে শুধু পুজোর 4টে দিন, তাও প্রতিবার সবাই আসে না। আসলেও যে যার পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটায়। কোথায় যেন একটা অদৃশ্য সুতোর টান আলগা হয়ে গেছে। সেই ফাঁক আর সহজে বোঝার নয়। সবার মধ্যে একমাত্র দীপুর সঙ্গেই যা যোগাযোগ রয়েছে। ওর আর কলেজে ভর্তি হওয়া হয়নি। এমনিতেই যে লেখাপড়ায় বড় একটা চৌকস ছিল তা নয়, তবে ওদের যা সংসারের হাল তাতে কলেজে পড়া ওর কাছে বিলাসিতা। ত্রিকোণ ক্লাবের মহেন্দ্র সিং ধোনি এখন লোকাল কেবল অপারেটরের ঠিকে লাইন্সম্যান। এই যে শুনছেন। রুকু অন্যমনস্ক হয়ে বসে পড়েছিল মিত্তিরদের রোয়াকে। হঠাৎ পেছন থেকে মিহি সুরে একটা ডাক শুনে সম্বিত ফিরল। মিত্তিরদের বাড়ির মেয়েটা। নামটা ঠিক কি তাও জানে না। মেয়েটা জেঠু মানে রাধারমন মিত্র হলেন একটা আস্ত ঢ্যামনা। না নিজে পাড়ার কারোর সঙ্গে মেশেন, না বাড়ির অন্য সদস্যদের মিশতে দেন। পাড়ার ছেলেদের সঙ্গে তাই সেই বাড়ির ষোড়শী সুন্দরী মেয়ের আলাপ না থাকাই স্বাভাবিক। তবে মেয়েটা বেশ মিশুকে ছিল বলেই মনে হয়। ওরা যখন খেলতো দোতলার ব্যালকনিতে মোড়া পেতে বসত, এক মনে ওদের খেলা দেখত। রুকু একটু হেসে বলতে গেল, কিন্তু তার কথা মাঝপথেই চুপসানো বেলুনের মতো গোঁত্তা খেয়ে আছাড় খেল। এই মেয়ে এখানে আসবে কি করে? এ তো কয়েক মাস আগেই গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে রাম। আরে রাম নামে এখন ভূত পালায় না, ওটাই এখন ভূতেদের অ্যান্থাম। ততক্ষণে রুকুর দাঁতে দাঁত লেগে খটমট একটা আওয়াজ বেরোতে শুরু করেছে। মেয়েটা সেদিকে কয়েক সেকেন্ড ভ্রু কুঁচকে তাকিয়ে ধমকে উঠল। এই এই একদম অজ্ঞান হবে না কিন্তু, বলে দিচ্ছি, দরকারি কথা আছে। আরে 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 এ কি? তুই মায়েরি একটুও ভয় পাসনি? আবার জিজ্ঞেস করে দীপু। ভয়? আমি? দুই আঙুলে তুড়ি দিয়ে বলে ওঠে রুকু। সেদিন রাতে কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে দেখে ওই রোয়াকেই শুয়ে রয়েছে। অবশ্য তখনও ভোরের আলো ফোটেনি। নিঃশ্বাস বন্ধ করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সেই যে দৌড় লাগিয়েছিল, থেমেছিল একেবারে বাড়ির সদর দরজার সামনে। সারা দিন যেন বুকের মধ্যে হাতুড়ির বাড়ি পড়েছে, গলা শুকিয়ে এসেছে। মা ভেবেছেন পেট গরম থেকে জ্বর এসেছে। কিছুক্ষণ পরপর থার্মোমিটার দিয়ে জ্বর দেখে যাচ্ছেন। রুকুর স্থির বিশ্বাস সবটাই অচেতন মনের হ্যালিউসিনেশন, বা হয়তো ঘুমের ঘোরে ভুল দেখেছে। রাত নেমেছে আবার। বাড়ির সবাই আবার গভীর ঘুমে আচ্ছন্ন। রুকু বিছানায় শুয়ে রোজকার মতোই উসখুস করছে। মাথার পেছনে খোলা জানলা দিয়ে
ঠান্ডা হাওয়া ঢুকছে। শীতের রাতে সেই বাতাস তার সারা শরীর কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। তার মাথায় তখনও চলছে গত রাতের ঘটে যাওয়া ঘটনাটা। একসময় ধুত্তর বলে মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ায় রুকু। পায়ে পায়ে এগিয়ে যায় জানলার কাছে। জানলার পাল্লা বন্ধ করতে যাবে, ঠিক তখনই এই একদম অজ্ঞান হবে না কিন্তু বলে দিলাম, ভিতর ডিম কোথাকারে। চমকে উঠে কয়েক পা পিছিয়ে আসে রুকু। জানলার গড়াদের ফাঁক গলে দেখা যাচ্ছে মেয়েটার মুখ। মিষ্টি মুখে উদ্বিগ্নতার ছাপ, ভ্রু দুটো রাগ মেশানো বিরক্তিতে কুঁচকে আছে। আরেকবার অজ্ঞান হতে গিয়েও নিজেকে সামলে নেয় রুকু। পরপর 2 দিন জ্ঞান হারালে বড় অসম্মানের ব্যাপার হবে। আরও 2 পা পিছিয়ে গিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে কাঁপা কাঁপা গলায় বলে, এভাবে ইয়ে করার মানে কি? ইয়ে মানে কি আবার? হ্যাঁ এই এই আমি কি তোমার দাঁত দেখে ভয় দেখিয়েছি, নাকি নাক থেকে রক্ত চুষে খেয়েছি? হ্যাঁ তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? রক্ত যে খাবে না তার কি গ্যারেন্টি? কেন গো, এই প্রশ্নটা তো ভোটের আগে নেতাদের করতে পারো না? সেই বেলাতে তোমার মুরত নেই, চুপচাপ ছাপ দেবে আর চলে আসবে। যত সব হম্বিতম্বি এই নিরীহ ভূতেদের উপর। রুকু জবাব দেয় না। মেয়েটা থরি ভূতটা মুখে যাই বলুক না কেন, নিরীহ যে সে নয় তা তার চ্যাটাং চ্যাটাং কথা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। সে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। ততক্ষণে মেয়েটা জানলার গড়াদের ফাঁক কোলে ওর পাশে এসে বসেছে। গতকাল হলে হয়তো সে আবার মূর্ছা যেত, কিন্তু এখন সেসব কিছুই হলো না। শুধু সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, তুমি মাইরি আমার পেছনেই পড়েছ কেন বলো তো? আমি কি করেছি? আমি ভূত টুত বিশেষ পছন্দ করি না। না মানে কিছু একটা বলতে গিয়েও থমকে যায় মেয়েটা, যেন সংকোচে কুঁকড়ে যায়। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে জানলার বাইরে তাকিয়ে থাকে। দূরে কুকুরগুলো আবার তারস্বরে হট্টগোল শুরু করেছে। গ্র্যান্ডফাদার ক্লকের অসমান দুটো কাঁটা যেন কতকটা খুঁড়িয়ে হাঁটছে। রুকু কি বলবে বুঝতে না পেরে একটু থতমত খেয়ে বসে থাকে। মেয়েটা বোধহয় অপমানিত হয়েছে। মফস্বলে বেড়ে ওঠা ছেলেদের মেয়েদের সঙ্গে কথা বলার বিদ্যেটা কিছুতেই রপ্ত হয় না। এই সরি, মানে আমি ঠিক ওভাবে বলতে চাইনি। আরে আরে না না, ওরকম কিছু না। ওই দেখো বাইরেটায় কি সুন্দর চাঁদ উঠেছে ওই বাড়িটার পেছনে। ওটা কাদের বাড়ি জানো? ও তো পটকা দাদের বাড়ি। ওই যে ছেলেটা তোমাদের বাড়িতে বল কুড়াতে গিয়ে ক্যাল খেয়েছিল। মোটেই না, জেঠু শুধু কানই মুলেছিল। তোমার বন্ধু তো এমন কান্না জুড়লো, বাপরে বাপ। আর কান মুলবে না কেন? তোমরা জানো সেদিন কি হয়েছিল? তোমরা বল মেরে আমাদের বাড়ির নতুন কাজ ভেঙে দিয়েছো। জেঠু রাগ করবে না? আরে আমরা কি তোমাদের জানলা টিপ করে 6 মেরেছিলাম নাকি? পাড়ার ক্রিকেটার, অভিনব বিন্দা নই। বাড়িতে বল গেলে কাজ ভাঙতেই পারে। কোলাটারাল ড্যামেজ। মেয়েটা উত্তর দেয় না, চোখ ছোট করে এক দৃষ্টে তাকিয়ে থাকে রুকুর দিকে। তারপর হঠাৎ বলে ওঠে, চলো না গো, বাইরেটায় ঘুরে আসি। কি সুন্দর লাগছে বাইরেটা। চিন্তা নেই, আমি তোমার ঘাড় মোটকে খাবো না। রুকু বুঝতে পারে না মেয়েটার কথায় ভরসা করা যায় কিনা। ভূতে বিশ্বাস অনেকেই করে না জানে সে, কিন্তু ভূতকে বিশ্বাস করা যায় কিনা সে ব্যাপারে কেউই কিছু একটা বলে যায়নি।
তবে ঘাড় মটকানোর প্ল্যান থাকলে সেটা অনায়াসে এখানেই সেরে ফেলতে পারত মেয়েটা। তাই কথা না বাড়িয়ে বিছানার কোণা থেকে পুল ওভারটা টেনে নেয় রুকু। পায়ে পায়ে তারা এসে দাঁড়িয়েছে বুড়ো বটতলার মাঠের সামনে। মাঠের পাশে একটা লম্বা কাঠের গুঁড়ি রাখা, সেটাকে দেখে আসছে ছোট থেকেই। খেলা চলাকালীন ব্যাটিং টিমের সদস্যরা বসে থাকতো এই কাঠের গুঁড়িটায়। এখন সেটা এসে বসলো ওরা দুজন। চাঁদের আলোয় মাঠের ঘাসের আগায় জমা শিশির বিন্দু মুক্তোর মতো ঝিকমিক করছে। মাথার উপরে নক্ষত্র খচিত আকাশের শামিয়ানার প্রতিবিম্ব এসে বাসা বেঁধেছে ওই মাঠের সবুজ ঘাসের আশকারায়। ডান দিকে নতুন কাকুদের বাড়ির দেওয়ালে কালচে ছোপ ছোপ বলের দাগ, পায়ের কাছে জড়ো করা ইট। এই ইট সাজিয়ে উইকেট বানাতো ওরা। হঠাৎ যেন এক লহমায় নিজের ছেলেবেলায় ফিরে গেল রুকু। ভীষণ ইচ্ছে করল আরেকবার এখানে ইটের উইকেট সাজিয়ে ক্রিকেট খেলে। ফিল্ডিংয়ের অছিলায় জমা কাদায় লুটোপুটি হয়ে ভূত হয়ে বাড়ি ফেরে। আউটের বিশ্বাসযোগ্যতা নিয়ে আম্পায়ারের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ায়। হারিয়ে যাওয়া বন্ধুদের ভীষণ মনে পড়ে যায়। মনে পড়ে যায় ফেলে আসা সন্ধেগুলো। শীষ বাজিয়ে গান গেয়ে আরেকবার বকা খেতে ইচ্ছা হয়। স্কুলের শেষে ফেরার পথে মদন কাকার আলু কাবলির স্বাদটা কেমন যেন দৈবিক মনে হতে থাকে। মৌসুমীদের কোচিংয়ে পড়া সেই মেয়েটাকে লেখা অজস্র বানান ভুলওয়ালা চিঠিটার কথা মনে পড়ে যায় হঠাৎ করে। কিন্তু মেয়েটার নাম কি ছিল যেন? চোখ বন্ধ করে নামটা মনে করার আপ্রাণ চেষ্টা করে সে। স্মৃতির অতলে চাপা পড়ে থাকা টুকরো টুকরো বিকেল তোলপাড় করেও সে নামটা মনে পড়ে না কিছুতেই। কেন জানি না হঠাৎ ভীষণ কান্না পেয়ে যায় রুকুর। হাতের উল্টো পিঠে চোখ মুছে। এমা, এমা তুমি কাঁদছো নাকি? অবাক গলায় প্রশ্ন করে মেয়েটা। মৌসুমীদের বাড়িতে বাংলা পড়তাম জানো, ক্লাস 9। একটা মেয়ে পড়তো সেখানে। কোঁকড়ানো চুল, চোখে সরু চশমা, হাসলে থুতনিতে টোল পড়তো। কিন্তু মেয়েটার নাম কিছুতেই মনে পড়ছে না। মেয়েটা জবাব দেয় না, চুপ করে থাকে। দুই হাঁটু জড়ো করে তার মধ্যে থুতনি গুঁজে তাকিয়ে থাকে দূরের ঘাসের দিকে। তারপর হঠাৎ বলে ওঠে, আসলে আসলে আমি না তোমায় এমনি এমনি বিরক্ত করছি না। আমার না তোমার একটা হেল্প দরকার। তুমি প্লিজ। না মানে আমি জোর করব না, তোমার ইচ্ছে। যদি তোমার মত না থাকে তাহলে তাহলে আর কোনোদিন তোমায় বিরক্ত করব না। কি হেল্প বলোই না। আসলে আমি এই যে মারা গেছি, এটা ঠিক অ্যাক্সিডেন্ট নয়। হ্যাঁ মানে খুন? আরে ধাত্তারে কি, সেটা আমি কখন বললাম? মানে ওই সুইসাইড আর কি। খাইছে এই প্রেম প্রীতির কেস নাকি? মেয়েটা তৎক্ষণাৎ উত্তর দেয় না, তবে তার ফুলে ওঠা নাকের ডগা স্পষ্ট বলে দেয় এই মেয়ে চটেছে। সেই অনুমানকেই সত্যি করে কিছুটা ঝাঁজের সঙ্গে জবাব আসে। এই তুমি প্রেমের কি বোঝো? চলো হস্তে কোথাকারের। আমার মোটে 62 কেজি ওয়েট। জলহস্তির লেজের ওজন আমার থেকে বেশি হবে জানো। মেয়েটা এই অকাট্য যুক্তির আক্রমণে বিন্দু মাত্র দমে না। গলায় উষ্মা বজায় রেখেই বলে, ও সে যাই হোক, মোট কথা আমি আর টনি একে অপরকে খুব ভালোবাসতাম। টনি সাউথের বিগ গ্রেট সিনেমার ভিলেনের মতো নাম। যাকে তা
সেও কি ভোটের বাজারে ঝব্বুজে মানে দল বদল করেছে? হঠাৎ মেয়েটার গলা নরম হয়ে আসে। ভিজে গলায় সে বলে, বাড়ি থেকে মেনে নিচ্ছিল, ওরা গরিব আর আমরা মিত্র, মানে কুলীন কায়স্ত। আর ছোট থেকে আমাদের বাড়ির শাসন তো তুমি জানো, পাড়ার কারোর সাথেই কখনো মিশতে দেয়নি। ইভেন স্কুলের পিকনিকেও আমাকে কখনো যেতে দিত না। এই বাড়ির 4টে দেওয়ালের মধ্যে আমার কেমন একটা দম বন্ধ হয়ে আসতো। ধীরে ধীরে বড় হলাম। বাবা হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে দেয়। পালিয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমরা ঠিক করলাম আমরা একসাথে মরে যাব। জীবন আমাদের এক করতে পারেনি তো কি হয়েছে, মৃত্যুর পর আমরা এক হব। নীল ষষ্ঠীর দিন গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে যাব। সবাই ভাবে অ্যাক্সিডেন্ট, জলে পড়ে মারা গেছে। কষ্ট পাবে জানি, কিন্তু কলঙ্ক তো লাগবে না। মেয়েটা একটু অদ্ভুতভাবে হাসল। রুকু নিচু হয়ে ঘাসের শীষ ছিঁড়ে মুখে চালান করছিল। মেয়েটার কথা শেষ হলো কিনা বুঝতে পারল না। কয়েক মুহূর্ত বোধ করি মেয়েটার কথার অপেক্ষাতেই চুপ করে রইল। তারপর বলল, বাবা, আত্মহত্যা করলে তোমরা তাহলে? করলাম, কিন্তু ঠিক তারপরেই সমস্যাটা হয়ে গেছে। মেয়েটা মুখটা একটু কাঁচুমাচু করে জবাব দেয়। ততক্ষণে রুকুর মনটা কেমন কু ডাকতে শুরু করেছে। কেমন যেন মনে হচ্ছে ঠিক এই মুহূর্তেই কি সমস্যা প্রশ্নটা করলেই তার জবাবে রুকুর জন্য অপেক্ষা করছে আছোলা বাঁশ। ভূতদের পরোপকার করতে গিয়ে নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি যাওয়ার প্রবল সম্ভাবনা। ওর মনের মধ্যে যেন কেউ ফিসফিসিয়ে বলে যায়, আর যাই করিস ভাই, ওইটে জিজ্ঞেস করিস না। মানে কি সমস্যা? উত্তরে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে ফেলে মেয়েটা। ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই দাঁড়ো দাঁড়ো, কি খুঁজে পাচ্ছ না? কি না? কাকে? রনিকে খুঁজে পাচ্ছি না। যাক কলা, মানে সে কি মরেনি? মরেছে তো। হাতের উল্টো পিঠে চোখের জল মুছতে মুছতে মেয়েটা বলে, আমি ওর বাড়িতে গিয়ে দেখেছি, আড়ালে থেকে বাড়ির লোকজনের কান্নাও শুনেছি। বুঝলাম ওর বডিটা নাকি ভেসে গেছে অন্য কোথাও, আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তুমি তো মানে ভূত, খুঁজে নাও তাকে। আরে বাবা, আমি কি ওয়ান্ডার ওম্যান নাকি? ভূতেদের সুপারন্যাচারাল পাওয়ার থাকে, এই ধারণা তোমার কি করে হলো শুনি? রুকু এই প্রশ্নের জুৎসই কি উত্তর দেবে ঠাহর করে ওঠার আগেই ওদিক থেকে গলা ভেসে আসে। আমি সারা পাড়া ঘুরেছি জানো তো, সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। স্রোতের টানে বডিটা কোথায় দূরে ভেসে গেছে কোথায়। কি মুশকিল। হ্যাঁ, মুশকিলই তো। তারপর কত লোকের কাছে হেল্প চেয়েছি জানো,
পাড়ার দু একটা লোকের সামনে এসেছিলাম, বাপরে বাপ, সবাই গো গো করে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। এত ভীতু না। তুমি এত রাতে একা একা ঘুরছিলে, ভাবলাম তুমি খুব সাহসী, তোমার কাছে হেল্প চাওয়াই যায়, কিন্তু তুমিও সেই ভিমড়ি খেয়ে গেলে। রঘু লজ্জিত মুখে একবার হাসে, তারপর বলে, সে যাকে, এখন তোমায় কিভাবে হেল্প করতে পারি? প্ল্যানচেট। মানে? সে চমকে উঠে নিজের অজান্তেই একদলা ঘাস গচাত করে ছিঁড়ে মুখে চালান করে দেয়, তারপরে থু থু করে ফেলে দেয় সেটা। আরে বাবা, প্ল্যানচেট মানে প্ল্যানচেট, ওই যে ঘর অন্ধকার করে টেবিলে মোমবাতি রেখে। আরে ধর বাবা, সেসব আমি বুঝেছি, কিন্তু তুমি বলছো প্ল্যানচেট করে তোমার খোয়া হুয়া আশিককে হাজির করব? একদমই তাই। খুশিতে উচ্ছল হয়ে বলে মেয়েটা। এমন বেয়ারা উপরোধ ভূভারতে আর কোনো জীবিত ব্যক্তির কাছে এসেছে বলে মনে হয় না। রুকু ভেবা চাকা খেয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, তারপর একটু আমতা আমতা করে বলে, কিন্তু ও তো মিনিমাম 3 জন লাগে বলে শুনেছি। কেন? আমি তুমি তো আছি, সঙ্গে আরেকজন কেউ রাজি হলেই হলো। ভূতে করবে প্ল্যানচেট? দ্বিতীয়বার চমকে উঠতে গিয়ে বিষম খায় রুকু। চলো ঢ্যামনা মোড়ার জায়গা পাওনি। বিরক্তি মেশানো গলায় বলে দীপু, আরে ভাই, আমি ঢপ মারছি না, প্লিজ একবার রাজি হয়ে যা। ভূতেদের পরোপকার করার বাতিক তোর কেন জাগলো বল দেখি? মানুষের দলে থেকে কাজ করতে পারছিলি না নাকি? আরে এমন করে এসে বললো। হ্যাঁ, তো রেল লাইনে এসে অনুরোধ করলে তুই গলা বাড়িয়ে দিবি? কি সব বোনাসের কথা। ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে, জিদানের বিরিয়ানি খাওয়াতে হবে। রঘু সামান্য অবাক হয়ে দীপুর মুখের দিকে তাকিয়ে থাকে। সে মেয়েটাকে, মানে ভূতটাকে চেনে না, তাই এরকম কিম্ভূত দুঃসাহসিক কাজে তাকে রাজি করাতে বেশ বেগ পেতে হবে বলেই প্রাথমিক ধারণা ছিল তার। তবে দীপুর কাছে নিজের প্রাণের তুলনায় বিরিয়ানি সামান্য উচ্চস্থানে বিরাজ করে দেখে খানিক নিশ্চিন্ত হলো। রুকু দীপুকে ডেকে এনেছে পাড়ার একদম শেষে মণ্ডলদের পুরনো বাড়ির পেছনের বাগানে। মণ্ডলরা এই বাড়ি বিক্রি করেছিল এই এলাকার নামজাদা প্রমোটার পানু পাকড়াশিকে, কিন্তু বাড়ি ভাঙার সময় জমির মাপে হিসাবের গরমিল হওয়ায় পাশের বাড়ি দেবু সাহার পাঁচিল ভাঙতে যায় পানু। সেই নিয়ে বছর 3 ধরে ধুমধুমার মামলা চলছে। অন্য কেউ হলে হয়তো পানু এই আস্পর্ধা মোটেও বরদাস্ত করত না, কিন্তু দেবু সাহা রুলিং পার্টির খাস লোক, তাই শেয়ানে শেয়ানে গুঁতোগুঁতির ফলস্বরূপ এই আধ ভাঙা মণ্ডল বাড়ি গত 3 বছর ধরে খালি পড়ে আছে। সন্তর্পণে মাকড়সার জাল সরিয়ে ঘরে ঢুকলো ওরা দুজন। আজ ঠান্ডাও নিজের সর্বশক্তি নিয়ে আছড়ে পড়েছে এই ছোট্ট মফস্বলের বুকে। ঘরে ঠিক মাঝখানে একটা ছোট্ট টেবিল, তার 3 দিকে চেয়ারের অভাবে উল্টানো 3টে রঙের বালতি রাখা। বাইরে চাঁদের নরম আলোর এই ঘরে প্রবেশাধিকার নেই। বিকট শব্দ করে খুলে যাওয়া দরজাটা পেরিয়ে ওরা যখন ঘরের ভেতর পা রাখল, তখন মুহূর্তে একরাশ নিকশ কালো অন্ধকার এক অপার্থিব প্রাগৈতিহাসিক বুভুক্ষু প্রাণীর মতো গিলে খেল ওদের। এই সূচিভেদ্য অন্ধকারে নিজের হাত পাও দেখা যায় না। দীপু পকেট হাতড়ে একটা দেশলাই বার করে বার 2 চেষ্টায় সেটা জ্বালল। সেই হলদে কম্পমান শিখায় তার আতঙ্কে স্থির হয়ে থাকা উজ্জ্বল চোখ দুটো যেন ধিকি ধিকি জ্বলছে। খুব সন্তর্পণে পায়ে পায়ে ওরা এসে বসল সেই টেবিলের দুদিকের দুটো চেয়ারে।
দীপু কি যেন একটা বিড়বিড় করছে তখন থেকে। রুকু প্রথমে ভেবেছিল বুঝি রাম নাম করছে, ভালো করে শুনতে বুঝলো বিরিয়ানি বা লেগ পিস জাতীয় কিছু আওড়াচ্ছে। দেখে যার ভগবান তার কাছে। রুকু বাধা না দিয়ে পকেট থেকে মোমবাতিটা বের করে টেবিলের মাঝখানে রাখল। ততক্ষণে প্রথম দেশলাই দেহ রেখেছে, আরেকটা কাঠি জ্বালিয়ে সেই মোমবাতিতে অগ্নিসংযোগ করা গেল। এই বাড়িতে ঢোকার পর থেকে এই প্রথম কথা বলল দীপু। কাঁপা কাঁপা গলায় সন্দিগ্ধ স্বরে প্রশ্ন করল, আপনিও কি আছেন নাকি মিস মিতির? আছি। বদ্ধ ঘরে একটা গমগমে মেয়েলি কণ্ঠ প্রতিধ্বনিত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে এক ঝটকায় উঠে দাঁড়িয়েছে দীপু। মালটা পালাতে পারে এই সন্দেহে তার হাত চেপে ধরেছে রুকু। একটা মৃদু খটখট শব্দ বলে দিচ্ছে তার দাঁত কপাটি লেগেছে। আধো অন্ধকারে দীপুর মুখের দিকে তাকাতে সে নার্ভাস হাসি হেসে বলল, না মানে ঠান্ডাটা যা পড়েছে আজকে। জমাট বাঁধা অন্ধকার থেকে একটা চাপা হাসির আওয়াজ ভেসে এলো। দীপু বোধহয় তাতে খানিকটা অপমানিত বোধ করেই গোমরা মুখে আবার বসে পড়ল। মোমবাতির কম্পিত শিখায় এইবার ধীরে ধীরে ফুটে উঠল এক নারী মূর্তি। সেই গোল মুখ, টানা টানা চোখ, গোমরঙা গাল, ঈষৎ চাপা নাক, কুলোর মাথা। যাকে মেয়েটার চোখ কিন্তু অস্থির, কালো মণি দুটো তীর করে কাঁপছে। সম্ভবত এই উদ্যোগের অনিশ্চয়তা কল্পনা করেই কিছুটা উত্তেজিত, কিংবা এতদিনের অসহ্য অপেক্ষার পর অবশেষে মিলনের নির্ঘণ্ট উপস্থিত, তাই হয়তো এই উত্তেজনা। রুকুর হঠাৎ কেমন যেন তেতো লাগছে মুখের ভেতরটা। কোথাও যেন একটা অজানা মন খারাপ এসে জমা হচ্ছে। এরকম তো কথা ছিল না। কি যেন একটা মনে পড়তে গিয়েও পড়ছে না। সেই কোচিং সেন্টারের মেয়েটার নামের মতো। রুকুর অবচেতন মনে ভয়ানক গুরুত্বপূর্ণ কোনো তথ্য যেন আলগোছে উঁকি দিয়েই পর মুহূর্তেই লুকিয়ে পড়ছে। আবার এই লুকোচুরি খেলা চুরমার করে দিয়ে একটা ঠান্ডা হাত এসে স্পর্শ করল রুকুর হাত। কেঁপে উঠল ওর শরীর। একটা অবাধ্য ভালো লাগার আবেশ যেন মুহূর্তে গ্রাস করল ওর অবচেতন। এখন মোটেই আরো সব প্ল্যানচেট ফ্যানচেট ইচ্ছা করছে না। মনে হচ্ছে এই মুহূর্তটা যেন আর না শেষ হয়। মেয়েটা হাতের মুঠো শক্ত করে ধরেছে। রুকুর অলিন্দে রক্ত চলকে ওঠে। এবার সবাই চোখ বুঝো আর এক মনে টনির কথা চিন্তা করো। জাস সালা, টনিকে তো আমরা চিনি না, তার কথা চিন্তা করব কি করে? ও হ্যাঁ, তাই তো। এ বাবা, একটা ছবি আনলে ভালো হতো। সে যাকে, শোনো, তোমরা তো আমাকে চেনো, তোমরা আমার কথা চিন্তা করো। আমি আর টনি দুটো শরীর একটা প্রাণ। রাতের বেলা বাবু খেয়েছো না বলে কোনোদিন খাবারও খাইনি। বেবি খেয়ে কি দীক্ষেত বিড়বিড় করে বলে রুকু। বাকি দুজনে ওর কথা বুঝতে না পেরে অবাক দৃষ্টিতে তাকায়। রুকু একটা ঢোক গিলে বলে, না মানে বলছিলাম তাহলে শুরু করা যাক। একটা স্মৃতি বাঁধ ভাঙা দামাল স্রোতের মতো ঝাপটে পড়ে রুকুর চেতনা জুড়ে। আবার মনে পড়ে যায় সেই বিকেলগুলো। ভেজা ঘাসের গন্ধ নাকে আসে, প্রথম বৃষ্টির ফোঁটা শরীরে স্পর্শের অনুভূতি,
ঘামে ভেজা সুতো পেঁচানো গ্রিপের সুবাস। আর ওই যে ডান দিকের দোতলার ব্যালকনিতে বসে আছে একটা মেয়ে। বিকেলের নরম সোনালি আলো এসে পড়েছে তার মুখের ডান দিকে। নিচের ঠোঁটটা কামড়ে রয়েছে মুক্তোর মতো দাঁতে। এক বলে 4 রান বাকি জিততে। স্ট্রাইকে রুকু, দাঁতে দাঁত চেপে ছুটে আসছে পটকা। মেয়েটা শরীরের সামনে ঝুঁকিয়ে 2 হাতে আঁকড়ে ধরেছে কাঠের রেলিং। 2 চোখে এক রাশ অদম্য উত্তেজনা। ক্যাম্বিসের বল শর্টে পড়ে সোজা উঠে এলো রুকুর কাঁধ বরাবর। সে 2 পা ফ্রন্টে এগিয়ে এসেছিল, মুহূর্তে ব্যাকফুটে গোটা শরীরের ওজন চালান করে দিয়ে আড়া ব্যাটে পুল করল। রান নিতে গিয়েও পারল না, ভারসাম্য হারিয়ে পড়ে গেল পিচের মাঝেই। কিন্তু ততক্ষণে বলটা মিড উইকেট আর স্কোয়ার লেগের ঠিক মাঝখান দিয়ে উল্কার গতিতে ছুটে চলেছে বাউন্ডারির দিকে। মেয়েটা একটা অস্ফুট চিৎকার করে উঠে বসে। আর ঠিক তখনই তার কোল থেকে সাদা তুলোর বলের মতো কিছু লাফ দিয়ে নামে ব্যালকনির ওপর। তারপর লেজ উঁচিয়ে দৌড়ে ঢুকে যায় ঘরের মধ্যে। আর ঠিক তখনই এক লহমায় রুকুর মনে পড়ে যায় সে কি ভুলে যাচ্ছিল এতক্ষণ। কোন কথাটা তার মনের মণিকোঠায় আসবো আসবো করেও আসছিল না। সে চোখ খুলে সোজা দাঁড়িয়ে পড়ে এক ঝটকায়। মেয়েটা আর দীপুও তার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। রুকু কেটে কেটে জিজ্ঞেস করে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তোমার বাড়ির সাদা স্পিটস কুকুরটার কি নাম ছিল জানো? মেয়েটা উত্তর না দিয়ে মাথা নিচু করে নখ খুঁটতে থাকে। বেশ কয়েক মুহূর্তের নিশ্চিদ্র নীরবতা। তারপর দীপু মুখ ভেঙচে বলে, আরো বলো, বয়ফ্রেন্ডের নাম টনি। কত সুন্দর একটা নাম ঠিক করে দিলাম, তা না গিয়ে দুম করে নিজের কুকুরের নামটা বলে চলে এলো। মেয়েটা আমতা আমতা করে বলে ওঠে, আরে বাবা, তুমি কেমন একটা নাম সাজেস্ট করেছিলে। সেই সময় আমি নার্ভাস হয়ে গেছিলাম, তখন টনির নামটাই আমার মাথায় এসছে। কি করব বলো? এবার রাগ করিস না, প্ল্যানটা আসলে আমারই। আসলে সেই ছোটোবেলা থেকেই রিমঝিমে তোর উপর মার কাটারি রকমের চাপ ছিল। এমনিতেই ওর বাড়ির লোক এত কনজারভেটিভ, তাছাড়া তুইও তেমন একটা ইন্টারেস্ট দেখাতিস না, তাই আর সাহস করে তোকে বলে উঠতে পারেনি। আমি এসব অনেক আগে থেকেই জানতাম। মারা যাওয়ার কিছুদিন পরে যখন প্রথমবার আমাকে দেখা দিল, ভাবলাম অবলা ভূতের একটু হেল্প করে দিই। এখন সরাসরি ভূতে প্রপোজ করতে এলে তুই কেমন রিয়াক্ট করতিস সেটাও ঠিক বুঝতে পারিনি, তাই এই এলাবারেট প্ল্যান। আসলে আমার মনটা আবার খুব উদার, বুঝলি তো, এই পরোপকার টরোপকার। দীপুর বাকি কথাগুলো আর শুনতে পাচ্ছিল না রুকু। তার মাথার মধ্যে কে যেন শীষ দিচ্ছে এক টানা। কে যেন তাকে হঠাৎ দাঁড় করিয়ে দিয়েছে সেই বুড়ো বটতলার এক নিঝুম বিকেলে। হাওয়া বইছে মৃদু মন্দ। রুকুর সবুজ জার্সি উঠছে সেই হাওয়ায়। চিবুক বেয়ে নামছে ঘামের বিন্দু। দূরে দোতলার বারান্দায় মেলে রাখা তুঁতে রঙের শাড়ির পেছনে একটা উদ্বিগ্ন মুখ। ফর্সা ফোলা গাল দুটো লজ্জায় লাল। লম্বা ঢেউ খেলানো চুল দামাল হাওয়ায় অবাধ্য প্রজাপতির মতো উড়ছে বেখেয়ালে। রুকু বুঝতে পারে সে এখনো হাতের মুঠো আলগা করেনি। ঠান্ডা নরম একটা হাতের স্পর্শ অনুভূত হচ্ছে সেই মুঠোয়। আশঙ্কায় সংকোচে সেই হাত কাঁপছে। ততক্ষণে রুকুর হৃৎপিণ্ড গতি বাড়িয়েছে। সে বসে পড়ে রিমঝিমের সামনে। উল্টানো বালতিতে নয়, মেঝেতে হাঁটু মুড়ে। রিমঝিম হঠাৎ ফুঁপিয়ে ওঠে। রুকু বাধা দেয় না। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ। শুধু দীপু চটর পটর শব্দে মশা মেরে চলেছে। তুমি রাগ করেছো? রিমঝিমের কণ্ঠ কেঁপে যায়।
রুকু হেসে ফেলে, হাতের মুঠোটা শুধু একটু শক্ত করে। আমরা কিন্তু আর 10 জনের মতো বিয়ে করতে পারবো না, সংসারও করতে পারবো না। আর বাকি কাপলদের মতো কিন্তু ডেটেও যেতে পারবো না। রিমঝিম বলে, গলায় কি অভিমান? সব সম্পর্ক সংসারের গণ্ডিতে বাঁধা পড়ার জন্য জন্ম নেয় না। কিছু সম্পর্ক তপ্ত দুপুরে রাস্তার মোড়ে বিশাল কোনো গাছের ছায়ার মতো। ঠিক তোমার বাড়ির সামনের ওই বুড়ো বটটার মতো। মানুষ সেখানে দুদণ্ড জিরোতে আসে, হাসতে আসে, কাঁদতে আসে, সুখ নয় শান্তি খুঁজতে আসে। হ্যাঁ, আর এখানে মোমবাতি টেবিল তো সব রেডি আছে। জিদান থেকে বিরিয়ানি নিয়ে নে, একদম ক্যান্ডেল লাইট ডিনার ডেট হয়ে যাবে। আর কি চাই? সশব্দে নিজের গালে চড় মেরে একটা মশাকে ঘায়েল করে বলে ওঠে দীপু। সেদিকে তাকিয়ে ওরা দুজনেই হেসে ওঠে। তারপর রুকুর কাঁধে মাথা রাখে রিমঝিম। কি করে যেন আধ খোলা দরজা দিয়ে ঢুকে আসে এক ঝাঁক জোনাকি। তাদের গোল করে ঘিরে উঠতে থাকে তারা। তাদের সবজেটে মায়াবী আলোয় এই ভাঙাচোরা ইট বের করা দেওয়ালও মায়াময় লাগে। একটা পায়া ভাঙা টেবিল, প্রায় ফুরিয়ে আসা জ্বলন্ত মোমবাতি আর এক ঝাঁক জোনাকি। তাদের নতুন সংসার বলতে শুধু এইটুকুই থাক। ধূসর ছটার কোনো এক নামহীন বিকেলে মরা রোদের আলো অস্থির ব্যালকনিতে শটে স্টেপ আউট আর চাহনিতে ব্যাকফুট। হার জিত পেরিয়ে কত চেনার চোখ আর ভেসে আসা কানাকানি। তোমার তুমি ঠের আশ্রয় শত সংকেতের ছয়লাপ। হদিশ পেই কৈশোরে ফিরে হোক না ফের আলাপ। চলো ভুলি সমাজের যত বিষমপাত, থাক না জাগতিক স্বীকৃতি। ক্রমশ সংযমের ভরা ডুবিতে ম্রিয়মান হোক প্রচলিত জীবন রীতি। প্রচলিত চলো ভুলি সমাজের যত বিষমপাত, থাক না জাগতিক স্বীকৃতি। ক্রমশ সংযমের ভরা ডুবিতে ম্রিয়মান হোক প্রচলিত জীবন রীতি। শুনছিলেন এই শহরে তুমি নেমে এসো, রচনা রণদীপ নন্দী। আজ গল্প পাঠে ছিলেন মিডনাইট হরর স্টেশন থেকে শায়ক আমান। অন্যান্য চরিত্রে দিগন্তিকা, শায়ক এবং রণদীপ। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টিতে ছিল ম্যাক্স। পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত এবং সঙ্গীত পরিবেশনায় ছিলাম আমি অনুভব। বলাই বাহুল্য, শেষের যে গানটি আপনারা শুনলেন সেটা আমার নিজের লেখা এবং সুর দেওয়া একটি অরিজিনাল অ্যাকুস্টিক সং। যদি পুরো গানটা শুনতে আগ্রহী হন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন মিস্ট অ্যান্ড মেলোডিস ইউটিউব চ্যানেলটি। লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আগামী সপ্তাহে সেখানেই মুক্তি পাবে আমার এই গান জীবন নীতি।
তাহলে কেমন লাগলো আজকের গল্পটা এক্ষুনি কমেন্ট করে জানাও সবাই। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার তো আশা করতেই পারি, বলো? আর হ্যাঁ, মনে করে সাবস্ক্রাইবটা করবে কিন্তু। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। সবাই খুব আনন্দে পুজোর এই কটা দিন কাটাও। আর হ্যাঁ, সবাইকে ভালো রেখো। চলো, দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো ভুলি সমাজের যত বিষমপাত, থাক না জাগতিক স্বীকৃতি, ক্রমশ সংযমের ভরা ডুবিতে ম্রিয়মান হোক প্রচলিত জীবন রীতি।